হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক প্যাক। ভাই রে ভাই, আমি কি বাংলাদেশি মুভি কানাগুলি দেখলাম নাকি কোনো তামিল থ্রিলার সিনেমা দেখলাম? পুরাই কনফিউজ। আমি নিশ্চিত আজকের গল্প শুনলে আপনিও কনফিউজড হয়ে যাবেন যে বাংলাদেশে এরকম গল্প সম্ভব। গল্পের শুরুতে আমরা দেখতে পাই দেহ ব্যবসায়ী চামেলিকে। চামেলির একজন কাস্টমার এসেছে। সে কাস্টমারকে ডেকে বলে দ্রুত কাজ সার, কিন্তু দেখা যায় কাস্টমার দূরে দাঁড়িয়ে আছে। তখন চামেলি তাকে গালাগাল দিয়ে ডাকে কাছে, আর তার পরের দৃশ্যেই দেখা যায় চামেলির মৃতদেহ পড়ে আছে। তার মানে সে কাস্টমার ছিল না, কোনো একজন কিলার। শহরে এমন বিভিন্ন সময় নারীরা মারা যাচ্ছে, তাই এই কেসগুলোকে হ্যান্ডেল করার জন্য সেখানে থানায় নতুন একজন পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হয়, নাম মাহফুজ। মাহফুজ প্রথম দিন থানায় এসে ওসির সাথে দেখা করতে চাইলে তার সিভিল ড্রেস দেখে ও সেখানকার দুইজন এসআই তাকে চিনতে পারে না। একটু বয়স্ক রজত তার সাথে প্রথমে মিসবিহেভ করে ফেলে। তারপর রঞ্জু তাকে নিয়ে ওসি সাহেবের কাছে গেলে ওসি সাহেব দেখা যায় রজতকে রেখে তাকে কেসটা হ্যান্ড ওভার করে। তাতে করে রজতের আবার একটু মন খারাপও হয়। থানার ওসি সাংবাদিকদেরকে ডেকে নিয়ে প্রেস ব্রিফিং দিচ্ছিল। মীনাক্ষী এবং তানিশা নামে দুইটা খুন হয়েছিল শহরে 1 বছর আগে, তারপর আর কোনো খুন হয়নি। তাই সে নিশ্চিত করছিল যে এই খুনি হয়তো আর নাই, বা তার কোনো অস্তিত্ব নাই, এই সমস্যার সমাধান হয়েছে। ঠিক তখনই মাহফুজ তাকে কানে কানে বলে যে স্যার, এই মাত্র সংবাদ এসেছে শহরে আরো 2টা মেয়ে খুন হয়েছে, একজন নায়িকা আর একজন সিনেমার ডিরেক্টর। তারা তো বেশ চিন্তিত হয়ে পড়ে। পরদিন সকালে মাহফুজ যখন রঞ্জুকে নিয়ে ঘটনাস্থলে যায়, প্রথম যে ভিকটিম সে একজন সিনেমার পরিচালিকা। সেখানে গিয়ে এভিডেন্স কালেক্ট করতে গিয়ে একটা চুল কাটা কেচির অর্ধেক খুঁজে পায়, আর লাশের পাশে অজ্ঞান অবস্থায় একজনকে পাওয়া গিয়েছে। তবে যাকে পাওয়া গিয়েছে তার কোনো পায়ের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট কোনো এভিডেন্সে কোথাও মেলেনি। দ্বিতীয় খুনটা হয়েছে একজন নায়িকা। সেকেন্ড স্পটে গিয়ে দেখা যায় একই রকম এভিডেন্স, একটা চুল কাটা কেচির অর্ধেক অংশ, এবং যারা খুন হয়েছে তাদের খুন হওয়ার প্যাটার্ন একেবারেই একই রকম। গলায় স্রেফ ওই কাচি দিয়ে একটা পোচ, না তাকে ধর্ষণের চেষ্টা না অন্য কোনো কিছু। ফরেন্সিক টিমে থাকা মিমি জানায়, স্যার মীনাক্ষী আর তানিশা খুন হয়েছিল যে 1 বছর আগে, ওইখানের ফরেন্সিক টিমে আমি ছিলাম। আজকের খুন দুইটাও দেখলাম, সব হুবহু একই রকম মিলে যায় খুনির ধরন। সেখানে এরকম অর্ধেক করে কাচি পাওয়া গিয়েছিল, গলায় একটা দাগ, কোনো ধর্ষণের চেষ্টা নেই, কোনো আলামত নেই, মনে হচ্ছে খুনি একই ব্যক্তি। মাহফুজ এবার থানায় ফিরে আসে মিলু নামের যে ছেলেটাকে পাওয়া গিয়েছে লাশের পাশে অজ্ঞান অবস্থায়, তাকে জিজ্ঞাসাবাদ করতে। শুরুতেই মিলু বলে, আমাকে একটা সিগারেট দেওয়া যায়? দেওয়ার পর সে সিগারেট টানতে থাকে আর হাসতে থাকে। এদিকে রজত তো একটু বয়স্ক মানুষ, আসামি ধরা মানে জোর করে স্টেটমেন্ট নেওয়া, আর স্বীকার করতে না চাইলে পিটিয়ে স্বীকার করা। সে ওই যুগের মানুষ, তো এগুলো তার একদমই ভালো লাগছিল না। তো মাহফুজ তাকে সিগারেট দেয়, তারপর তাকে বলতে বললে সে বলে, স্যার আমি খুন করিনি। আমি যদি খুন করতাম তাহলে কি এখানে পড়ে থাকতাম? আমি তো পালিয়ে যেতাম। খুনি তো প্রথম দিকে কখনো বলবেই না যে সে খুন করেছে। এই চিন্তা থেকে মাহফুজ তাকে বলে, শোন, পুলিশকে এখন আর বাংলা সিনেমার পুলিশ মনে করিস না, পুলিশ এখন অনেক স্মার্ট, সবকিছুই বের করে ফেলবো। কি ঘটনা হয়েছে সত্য ঘটনা বল। মিলু তখন তার নিজের গল্প বলা শুরু করে। ছেলেটা সিনেমা পাগল, তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল একটা সিনেমা তৈরি করা। এমনকি উত্তরাধিকার সূত্রে তার বাবার একমাত্র যে ফ্ল্যাটটি সে পেয়েছিল, সেই ফ্ল্যাটটিও সে বিক্রি করে দিয়েছিল সিনেমা তৈরির টাকা জোগাড় করার জন্য। তারপর দৌড়িয়ে বেরিয়েছে নায়িকা সুস্মিতার কাছে, পরিচালকদের কাছে। সুস্মিতার সাথে যখন কথা বলছিল প্রাথমিকভাবে সে রাজি হয়। সুস্মিতা তাকে বলেছিল, রাতের বেলায় স্ক্রিপ্টটা নিয়ে তাহলে আমার বাসায় আসেন, কফি খেতে খেতে আপনার স্ক্রিপ্টের গল্প শুনবো। সে সুস্মিতাকে কিছু টাকা অ্যাডভান্সও করেছিল। এরপর গিয়েছিল তার পছন্দের একজন পরিচালিকার কাছে, যে সম্প্রতি খুন হয়েছে, তার নাম জারা। রাতের বেলায় জারার বাসায় গিয়ে তাকে সিনেমার প্রস্তাব দেওয়া বা তার সাথে কথা বলতে চাইলে সে বলে, আপনি আগামীকাল সকালে আমার বাসায় আসেন। এখন না, জারা দেশের বাইরে থাকে, সম্প্রতি তার নিজের প্রয়োজনে কোন একটা গবেষণার কাজে বাংলাদেশে এসেছে। অনেক আগে সে 2টা সিনেমা নির্মাণ করে অনেক পরিচয় পেয়েছিল, সুনাম পেয়েছিল। মিলু তার একজন ভক্ত, তাই সে চায় তার সিনেমাটা এই যারাই নির্দেশনা দিক, ডিরেকশনের কাজটা করুক। কিন্তু যারা রাজি হয় না। তারপর মিলু যখন বলে যে, ম্যাম প্লিজ জাস্ট আমার গল্পটা একবার শুনেন, যদি সিনেমার গল্পটা আপনার ভালো লাগে তারপর না হয় মতামত দিয়েন। তারপর মিলু জারাকে তার সিনেমার গল্পটা সম্পূর্ণ খুলে বলে। দেখা যায় যারা তার গল্পে ইন্টারেস্টেড হয়। প্রাথমিকভাবে সে রাজি হয়। গল্পের এই পর্যন্ত শুনে মাহফুজ বলে, এখনকার জেনারেশনের সমস্যা কি জানিস? সবার হাতে মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তো সবার হাতে ক্যামেরা, সবাই অস্কার জয়ী সিনেমা নির্মাতা হইতে চায়, কিন্তু অভিনয়টা কেউ পারে না। তারপরও যাই হোক, তোর অভিনয় খুব সুন্দর হয়েছে, অস্কার পাস বা না পাস একটা তালি তুই পাস, কিন্তু বাবা পুলিশকে ধোকা দেওয়া এত সহজ না। প্যাদানি খাইলে তোর অভিনয় ঠিকই বের হয়ে যাবে। মিলু বলে, স্যার আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। মিলু বলতে থাকে, এরপর সে সুস্মিতা ম্যাডামের বাসায় গিয়েছিল তাকে সিনেমার গল্প শোনানোর জন্য। রাতে যাওয়ার সময় দেখে গেট খোলা, দারোয়ান ঘুমাচ্ছে, আর ঘরের মধ্যে প্রবেশ করতেও দেখে ঘরের দরজা খোলা। তারপর সুস্মিতার বেডরুমে এসে দেখে সুস্মিতার লাশ পড়ে আছে। এই দেখে সে তো ভড়কে যায়, সেখান থেকে কোনো রকমের ছুটে পালিয়ে আসে। ভয়ে কি করবে বুঝতে পারছিল না, পুলিশকে ফোন দিলে ফেসে যায় কিনা এই ভয়ে পুলিশকেও জানায় না। তারপর ভাবে
সে জারা ম্যাডামের সঙ্গে একটু বিষয়টা শেয়ার করবে, কিন্তু জারা ম্যাডাম ফোন ধরে না। সে তার গাড়ি নিয়ে সরাসরি চলে আসে জারা ম্যাডামের বাসায়, মানে যে পরিচালিকা। এবার জারা ম্যাডামের বাসায় এসে দেখে জারা ম্যাডামেরও একই অবস্থা, সেও মরে পড়ে আছে। এত রক্ত দেখে সে আর সহ্য করতে পারে না, ওইখানে তার বমি হয়, মাথা ঘুরে ওইখানে সে পড়ে যায়। তারপর পুলিশ তাকে ধরে এখানে নিয়ে আসছে। এই পর্যন্ত মিলুর গল্প। মাহফুজ তার গল্প শুনে রঞ্জুকে বলে, রঞ্জু ওকে ছেড়ে দাও, আর ওর সব অ্যাক্টিভিটিস খেয়াল করো, ট্র্যাক করবা, কোথায় যায়, কার সাথে কথা বলে, কি করে। তখন রজত তাকে বলে, আরে ও তো সরাসরি সাসপেক্ট, আপনাকে ছেড়ে দিচ্ছেন কেন? এই যে আপনার 3 মাস চাকরির বয়স, আমি এখানে 28 বছর চাকরি করি, এখানে আপনার অভিজ্ঞতার অভাব। মাহফুজ তাকে বলে, আপনাদের জেনারেশনের সমস্যা এখানেই, আপনারা পকেটে রুমাল নিয়ে ঘোরেন, আর আমরা পকেটে পুরো দুনিয়া নিয়ে ঘুরি। যে পায়ের সাপ পাওয়া গিয়েছে সেই পায়ের সাপ মিলুন না। এই কেসটা শুধু ক্রিটিক্যাল না, অনেক ক্রিটিক্যাল, আমাকে হ্যান্ডেল করতে দেন। মীনাক্ষী তানিশার কেস স্টাডি করার সময় মাহফুজ একটা ছবি পেয়েছিল সিসিটিভি ফুটেজ থেকে, একজন মহিলার ছবি, যিনি সম্ভবত খুন করেছিলেন এবং বের হয়ে যাওয়ার সময় সিসিটিভির দিকে একবার আর চোখে তাকিয়েছিলেন। তো এই নায়িকা সুস্মিতা খুন হওয়ার পর যখন সে তার বাসার দারোয়ানের সাথে কথা বলে, ওই ছবিটা দেখিয়ে বলে যে এনাকে চেনেন, কখনো এই বাসায় এসেছে? দারোয়ান চিনতে পারে না। আরো জানতে পারে বিকাল 3টার দিকে একবার বাসায় আসছিল, তারপর আবার রাতে 9:30টার দিকে বাসায় আসছে। এরপর রঞ্জু সেই দারোয়ানকে সাথে করে নিয়ে সিসিটিভির ফুটেজ চেক করতে যায়। সেখানে দেখা যায় সুস্মিতা ম্যাডাম বাসায় ঢোকে 9:16 আর মিলু তার বাসায় যায় 10টায়, আর বের হয়ে আসে 10:12 দৌড়াতে দৌড়াতে। মাহফুজ তখন বলতে থাকে, এই 10-12 মিনিটের মধ্যে একজনকে শান্তভাবে খুন করে বের হয়ে আসা সম্ভব না, তবে একেবারে যে অসম্ভব তাও না, হতেও পারে। এরপর তারা মিলুকে ট্র্যাক করে, দেখে ঢাকার একটা থিয়েটারের সামনে সে আছে এবং একটা নাম্বারে 4বার ফোন কল দিয়েছে। এই সময় হঠাৎ মাহফুজের মনে পড়ে, আচ্ছা দারোয়ান বলেছিল যে বিকালবেলা একবার বাসায় আসছিল, আবার 9:30টার দিকে বাসায় আসছে, তাহলে বের হয়েছিল কখন? সে আবার ভিডিওগুলো প্লে করতে বলে, কিন্তু দেখা যায় তার বের হওয়ার কোনো ফুটেজ নাই। মানে একই লোক একই দিনে 2বার বাসায় কিভাবে আসে? তাহলে কি পেছনের কোনো দরজা দিয়ে বের হলো? পেছনে কি কোনো প্রবেশ পথ আছে? মাহফুজ বলে, আমি তো দেখে এসেছি, বাসার পেছনে তো কোনো রাস্তা নাই। সে রঞ্জুকে পাঠায় আর বলে, তুমি আরো একবার চেক করে আসো তো। কেসটা বেশ জটিল হয়ে গেল। মাহফুজ আর রঞ্জু বাইরে এসে তাদের বুদ্ধির গোড়া একটু ধোয়া দিচ্ছিল। এই সময় সেখানে চলে আসে আরশি নামে একজন লেখিকা। সে এসে বলে, স্যার আমি সাইকো থ্রিলার লিখি, মোটামুটি একটা ফ্যান পেজ আছে, বইটই বের হলে মোটামুটি ভিড় হয়, তো আপনাদের এই কেসটা নিয়ে আমিও গবেষণা করছি, ভাবছি এটার উপর একটা সাইকো থ্রিলার লিখবো। গত যে তানিশা মীনাক্ষী মার্ডার এবং এই যে মার্ডার দুইটারই কিন্তু অদ্ভুত রকমের মিল আছে, তো আমাকে যদি আপনাদের এই কেসের সাথে সাথে রাখেন তাহলে আমার বইটা লিখতে একটু সুবিধা হবে। আমিও আপনাদের একটু হেল্প করলাম। মাহফুজের তো হাসি আসে যে এ আমার কি হেল্প করবে। সে বলে, দেখেন এটা কোনো ছেলে খেলা না, এখানে মানুষের জীবন মৃত্যু নিয়ে ডিল হয়, এসব থ্রিলার গল্প টল্প এগুলো ঘরে বসে লেখাই ভালো, এটা কোনো মামা বাড়ির আবদার না, এটা একটা জটিল কেস। মাহফুজ তাকে নিতে রাজি না হলে আরশি তখন নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করতে সে বলে, স্যার আপনাদের কেসটা একটু সহজ করে দেই, সুস্মিতা ম্যাডামের কিন্তু একটা যমজ বোন আছে। মাহফুজের তো এইবার সূত্রটা মিলে যায়, তাই তো এই জন্য কি তাহলে ও একবার প্রবেশ করছে আর বোন একবার প্রবেশ করছে, এমন হতে পারে? ওদিকে মিলু যে নাম্বারে বারবার চেষ্টা করছিল ওই নাম্বার থেকে মিলুর একটা কল আসে। টেকনিক্যাল অপারেটর এটা মাহফুজকে জানাতেই তারা সবাই সেদিকে দৌড়ে যায়, আর এখানেই প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় একটা মেয়ে বাসায় যখন কাজ করছিল হঠাৎ পেছনে ফিরে দেখে হুডি পরা একজন লোক। সে বলে, কে আপনি, এখানে কিভাবে আসলেন? অমনি ছুরি দিয়ে তার গলায় একটা পোজ দিয়ে তাকে মেরে ফেলা হয়। তারপরের দৃশ্যে দেখা যায় একটা বাসায় গিয়ে কেউ একজন কলিং বেল দিচ্ছে। দরজা খুলে একটা মেয়ে বের হয়ে আসে, বলে, কাকে চাই? আম্মুকে। আম্মু তো বাসায় নেই। অমনি তার গলায় একটা পোজ। পরপর 2টা খুন। তো গত 1 বছর আগে এরকম 2জন খুন হয়েছে, এরপর আবার এই যে এক নায়িকা আর ডিরেক্টর 2জন খুন হলো, কারোরই তো খুনের বিচার হয়নি, এই জন্য মানববন্ধন হয়, সারা দেশে খুব অস্থিরতা। এদিকে মিলু যাকে ফোন দিয়েছিল সে হচ্ছে সুস্মিতার যমজ বোন সায়রা। মিলু সায়রাকে বলে, দেখেন ম্যাডামের সঙ্গে তোমার একটা সিনেমার কাজের কথা ছিল, তাকে আমি কিছু টাকাও অ্যাডভান্স দিয়েছিলাম, সমস্যা নেই, আমি সেই টাকা ফেরত চাচ্ছি না, কিন্তু ম্যাডামের ব্যাপারে আপনার সাথে আমার একটু কথা বলা দরকার সরাসরি। সায়রা তাকে বলে, ঠিক আছে আপনি সন্ধ্যায় আমার বাসায় আসেন। মাহফুজ একান্তে বসে মেলানোর চেষ্টা করছিল হিসাব, সম্পত্তির লোভে বা অন্য কোনো কারণে নিজের বোনকে খুন করলো কিনা সায়রা। তো তারা প্ল্যান করে সায়রার সঙ্গে মিলু যখন দেখা করতে যাবে তারা অপারেশন করে এই 2জনকে একসঙ্গে অ্যারেস্ট করবে। আরশি আবার ফোন করে মাহফুজকে বলে যে সে তাদের সাথে যেতে চায়, কিন্তু মাহফুজ তাকে নিতে চায় না, বলে এটা মামা বাড়ির আবদার না, টিউমার অপারেশন না, সিরিয়াস অপারেশন। মিলু সায়রার বাসায় যায়, তাকে ফলো করে পুলিশের গাড়িও যায়। রঞ্জু আর রজতকে বাহিরে দাঁড় করিয়ে রেখে মাহফুজ বলে, আমি ভেতরে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে যদি ভেতর থেকে কোনো কমান্ড আমি না দেই তাহলে সরাসরি তোমরা অ্যাটাক করবা, ভিতরে চলে আসবা, আর 5 মিনিটের আগে কোনোভাবেই ভেতরে প্রবেশ করবা না, এখানে দাঁড়াও। কিন্তু 5 মিনিট হওয়ার আগেই রজত, ওই যে একটু বয়স্ক মানুষ মাতব্বর গোছের, সে বলে, তুই এখানে থাক, আমি ভেতরে যাচ্ছি। সে পজিশন নিয়ে ভেতরে যেতেই দেখে সায়রা খুন হয়ে পড়ে আছে বেডের উপর, আর মাহফুজের হাতে সেই চাকু।
দেখা যায় মাহফুজের মুখে সাদা সাদা কি একটা লেগে আছে। সে হাত উপরের দিকে উঠিয়ে সারেন্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। মাহফুজ পালিয়ে যায় আর রজত তাকে গুলি করে আটকানোর চেষ্টা করে। শব্দ শুনে রঞ্জু ভেতরে এসে জিজ্ঞেস করলে রজত বলে, খুনি পালাইছে, তোমার মাহফুজ স্যারই খুনি। এই পোলারে তো আমার আগেই সন্দেহ হয়েছিল। তারপর রঞ্জু তার দায়িত্ব শেষ করে যখন বাসায় এসে ঘরের লাইট অন করে, দেখে মাহফুজ তার ঘরে বসে আছে। রঞ্জু অ্যাটাক করার আগেই মাহফুজ তাকে অ্যাটাক করে ফেলে আর তারপর তাকে বসিয়ে বলে, শোনো, ট্রেলার দেখে সিনেমার গল্প আন্দাজ করা যাবে না। তুমি যদি মনে করো আমি খুনি, এই নাও পিস্তল, আমাকে গুলি করো। আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি ভেতরে ঢুকে দেখি সায়রা খুন হয়ে পড়ে আছে আর তার পাশেই বসে আছে মিলু। কিন্তু সে যখন মিলুকে ধরতে যায়, মিলু তার চোখে আটা ময়দা বা কিছু একটা ছুঁড়ে দিয়ে তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আর সায়রার পাশে পড়ে থাকা সেই চাকুটা যখন হাতে নেয়, ওই সময় রজত কেবল ঘরের মধ্যে প্রবেশ করেছে আর ওইখানে তো মিলু নাই। মাহফুজকে দেখে মনে করে খুনটা মনে হয় মাহফুজই করছে, আর নিজেকে প্রমাণ করা মুশকিল, এই জন্য সে ওইখান থেকে পালিয়ে এসেছে। রঞ্জু মাহফুজকে পরামর্শ দেয় যে, স্যার, ওসি স্যারের এখন মাথা ঠিক নাই, উপর দিয়ে অনেক চাপ, আপনার হাতে নিজেকে প্রমাণ করার কোনো কিছুই নাই। রজত সাহেব রাজসাক্ষী, আপনি বরং মাহফুজকে ধরেন, ওকে দিয়েই আপনাকে প্রমাণ করতে হবে। মাহফুজ লুকিয়ে যে নাট্যশালার ওইখানে মিলু থাকতো, সেইখানকার একজনের সাথে কথা বলে ওর লোকেশন বের করার চেষ্টা করে। থিয়েটার থেকে জানানো হয় মিলু কোথায় আছে আমরা জানি না। সেখান থেকে বেরিয়ে এসে সামনে একজন চানাচুরওয়ালা ছিল। মাহফুজ তার কাছে চানাচুর খাচ্ছিল। কথা প্রসঙ্গে মাহফুজ জিজ্ঞেস করে, মিলুকে চেনো? চানাচুরওয়ালা বলে, হ্যাঁ স্যার চিনি তো, চরম চিটার, আমার কাছ থেকে প্রায় চানাচুর মাখা খায়। এই যে একটু আগেও চানাচুর মাখা খাইলো, টাকা দেয় না, 1 গাদা টাকা পাই। মাহফুজ বলে, একটু আগে খাইছে, কই আছে এখন জানো? বলে, হ্যাঁ স্যার, এই থিয়েটারের ভিতরেই তো আছে। তথ্য পেয়ে মাহফুজ ভেতর থেকে মিলুকে ধরে নিয়ে আসে। রঞ্জুর বাসায় ধরে এনে তাকে আচ্ছা মতো কেলায়। তারপর মাহফুজ বলে, এবার বাবা একটু স্বীকার করে ফেলো, তুমিও বেঁচে যাও, আমিও বেঁচে যাই। কিন্তু মিলুর তো একই কথা, স্যার আমি খুন করি নাই। আপনিও দেখেন ফেসে গেছেন, এখন নিজে পালিয়ে বেড়াচ্ছেন, আমিও বারবার ফেসে যাচ্ছি। আর আমার সিনেমা বানানোই হচ্ছে শখ। আমার সিনেমার নায়িকা ডিরেক্টরকে যদি আমি খুন করি, তাতে আমার লাভ কি? এতে আমার ক্ষতি হয়ে গেল না? সুস্মিতা ম্যাডাম মারা গেছে, তার আপন যমজ বোন অবিকল তার মতো দেখতে। আমি চেয়েছিলাম সুস্মিতা ম্যাডামের যে বোন সায়রা, তাকে যদি কোনোভাবে রাজি করিয়ে সুস্মিতা নামে চালিয়ে দিয়ে আমার সিনেমাটা করা যায়, সেই চেষ্টা করার। এই জন্য তার বাসায় গিয়ে দেখি এই অবস্থা, আর বাকিটা তো আপনি জানেন। আমি যখন তার বাসায় গেছি, গিয়ে অলরেডি দেখি সে মৃত। কিন্তু মাহফুজ তার গল্পে বিশ্বাস করে না। সে তাকে তার সিনেমার স্ক্রিপ্টটা দেখায়, বলে, জারা ম্যাডামের বাসায় তোর এই স্ক্রিপ্ট পাইছি, এইখানে যে গল্প, সিরিয়াল কিলারের গল্প, সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে হত্যা করে, যেরকমভাবে তুই বর্ণনা দিছিস খুনের, এই খুনগুলো ঠিক একইভাবে হচ্ছে, আর কত মিথ্যা কথা বলবি? মিলু তখন বলে, স্যার আমি কোনো মিথ্যা কথা এখনো পর্যন্ত বলিনি, তবে এখন একটা সত্য কথা বলি যেটা হয়তো আপনার হেল্প হতে পারে। এই গল্পটা স্যার আমার লেখা না, এইটা আমার বন্ধু বান্টির। ও অনেক ভালো লেখে, ওকে আমি অনেকবার বলছি গল্পটা চাইছি যে আমি সিনেমা বানাই, তোর গল্পটা আমাকে দে, কিন্তু আমাকে দেয়নি। তাই আমি ওর গল্পটা চুরি করে এই সিনেমাটা আমি বানানোর চেষ্টা করছি স্যার। আমি জানি গল্পটা ভালো, এটা অনেক হিট হবে স্যার। এইবার তো মাহফুজ কনফিউজড হয়ে গেল। বান্টির বাসায় গিয়ে তাকে খুঁজে পায় না, বাড়িওয়ালার নাম্বার নিয়ে আসে। তারপরে যে থিয়েটারের যে লোক মিলুর ব্যাপারে মিথ্যে কথা বলেছিল, সেই লোককে গিয়ে এক ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। লোকটা বলে, স্যার বান্টি কোথায় আছে বিশ্বাস করেন আমি কিছুই জানি না, কিন্তু একটা ব্যাপার জানি, ওর মন খারাপ থাকলেও লঞ্চ ঘাটে যায়। মাহফুজ এবার লঞ্চ ঘাটে আসে বান্টিকে খুঁজতে। হঠাৎ করে সে বান্টির দেখা পেয়ে যায়, তার পিছু তাড়া করে, তাকে ধরার চেষ্টা করে। আড়াল থেকে আরশি তার পায়ের মধ্যে একটা লাঠি ঢুকিয়ে দিয়ে তাকে ফেলে দেয়। মাহফুজ তাকে ধরে ফেলে। দেখা যায় বান্টি তার নিজের গল্প নিয়ে অনেক পরিচালকের হাতে পায়ে ধরেছিল একটা সিনেমা বানানোর জন্য, কিন্তু কেউ তার গল্পের পাত্তা দেয়নি। মিলু আর বান্টি বন্ধু ছিল। বান্টি আসলে তাকে গল্পটা দেয়নি এই কারণে যে মিলু চেয়েছিল তার নিজের ফ্ল্যাটটা বিক্রি করে সেই টাকা দিয়ে সিনেমা বানাতে। বান্টি ভাবছিল এখন যদি ফ্ল্যাট বিক্রি করে ওর বউকে নিয়ে কি রাস্তায় থাকবে নাকি? নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের বন্ধুকে তো বিপদে ফেলতে পারি না, তাই সে মিলুকে গল্পটা দেয়নি। বান্টিকে ধরে এনে পেদানি দিলে বান্টি বলে, স্যার আমার গল্প চুরি হয়েছে, কিন্তু মিলু চুরি করছে এটা আমি জানতাম না। এখন খারাপ লাগতেছে এটা চিন্তা করে যে শালা কত প্রডিউসার, কত ডিরেক্টর, কত মানুষের হাত পা ধরলাম, কেউ আমার গল্পটা পড়েও দেখলো না। কোথাকার কোন সাইকো কিলার সে মনে হয় আমার গল্পটা পড়ছে, আর আমার গল্প অনুযায়ী এখন লাইন ধরে সে খুন করতেছে। কি নির্মম পরিহাস ভাগ্যের। হঠাৎ করে দেখা যায় তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করছিল, তখন রঞ্জুর বাসায় হঠাৎ চলে আসে রজত। পুলিশ বাহিনী নিয়ে এসে সে মাহফুজ সহ সবাইকে যখন আটক করতে যায়, তখনই রজতের ফোনে একটা কল আসে, তাকে ছেড়ে দিতে বলা হয়। মাহফুজের থানার ওসি তাকে ফোন দিয়ে জানায় যে আরো একটা মেয়ে খুন হয়েছে, আর এই লাশটা এবার কোনো বাসায় না, একটা বস্তির পাশে পাওয়া গিয়েছে। মেয়েটির মুখের মধ্যে একটা মেমোরি কার্ড, সেম চুল কাটা কাচির এক অংশ দিয়ে গলা কাটা। তো বিষয়টা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। আর ওই মেমোরি কার্ড এনে যখন তারা টেকনিক্যাল টিম দিয়ে ওটা প্লে করে, দেখা যায় একটা শীষ, মানে মুখ দিয়ে জাস্ট একটা শীষ বাজাচ্ছে। তো এই খুনটা যখন হলো তখন তো মাহফুজ, বান্টি, মিলু সবাই এক জায়গাতেই ছিল, তার মানে এরা কেউই যে খুনি নয় এটা নিশ্চিত। আর সে মাহফুজকে এই কেসে বারবার সহায়তা করছিল, তারা বেশ একসঙ্গে সময়ও কাটাচ্ছিল। এদিকে দেখা যায় রঞ্জু ওই যে সায়রা খুন হলো তার বাসার সিসিটিভি ফুটেজ ম্যানেজ করেছে।
সায়রা খানের বাসার পাশের এক সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় 6:45 সায়রা বাসায় গিয়েছিল, কিন্তু আবার 6:40 একবার সে বাসায় গিয়েছে। মাহফুজ ভাবতে থাকে যে একই ব্যক্তি দুইবার বাসায় কিভাবে গেল, এরা তো যমজ বোন ছিল, আগে একজন খুন হয়েছে, এই একজন খুন হয়েছে, এই 3 নাম্বার সায়রাটাকে। এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বের শুরুতে একটা ঘর দেখানো হয়, সব জায়গায় লাল রং আঁকানো, দেয়ালে লেখা কিল দ্য বিউটি, নাথিং ইজ বিউটি। সমস্ত ঘরটা কেমন এলোমেলো, ভয়ঙ্করভাবে সাজানো। একজন মানুষ, গায়ে অ্যাপ্রন পরা, মাথায় হুডি, মেয়ে মানুষের পা মনে হয় না, পুরুষের অমসৃণ পা, কিন্তু তাতে আবার একটা মোজা পরা নেটের মতো। সিগারেট খেতে খেতে হঠাৎ পকেট থেকে একটা ছুরির অর্ধেক বের করে দেয়ালে ছুঁড়ে মারে। দ্যাট মিন্স এই হচ্ছে সেই খুনি। ঝামেলা আরো এক জায়গায় বেঁধে আছে। এই যে মীনাক্ষী আর তানিশা খুন হলো, সেখানে সিসিটিভি ফুটেজে যে একজন মহিলার ছবি দেখা গেল, এই মহিলার ছবি দিয়ে পরিচয় বের করতে গিয়ে দেখা যায় এই মহিলা এখান থেকে 15 বছর আগে মারা গিয়েছে। এই মহিলা তার নিজের ছেলের হাতে খুন হয়। 15 বছর আগে মারা যাওয়া একজন মানুষ কিভাবে 15 বছর পরে সে আর 2 জনকে খুন করে? 15 বছরের আগে মৃত মহিলা, এদিকে সুস্মিতা সায়রার 3 নাম্বার একজন যমজ, সবকিছু মিলিয়ে কেমন ভুতুড়ে বিষয় হয়ে যাচ্ছিল। মাহফুজকে তখন আরশি পরামর্শ দেয়, আমার মনে হয় এই খুনি কোনো প্রস্থেটিক মেকআপ ব্যবহার করছে, মানে সাধারণ মানুষের চামড়ার মতো দেখতে মুখোশ। সে জানায় আজকাল সিনেমা তৈরিতে এই ধরনের মেকআপগুলো কিন্তু খুব ব্যবহার হয়, ডাবল রোল করার জন্য বিশেষ করে। আরশি তাকে আরো বলে, আমার মনে হয় খুনি যাদেরকে খুন করছে তাদের চেহারার প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে সে খুনগুলো করছে, যেন সিসিটিভি ফুটেজে তাকে কোনোভাবে ধরা না যায়। এত বড় একটা আইডিয়া দেওয়ার কারণে মাহফুজ তো পুরো অবাক হয়ে যায়। সে বলে, ঠিক, এমন কিছু হতে পারে। রঞ্জুকে বলে, তুমি এক্ষুনি কালীগঞ্জের এই যে মহিলা মারা গিয়েছে সেইখানে খোঁজ নাও, কি ঘটনা ঘটেছে একেবারে বিস্তারিত আমাকে জানাও। আর আরশিকে বলে, তুমি এফডিসিতে যাও। হলিউডে হয় শুনেছি, কিন্তু বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ কারা করে, এই শিল্পী কারা, তুমি তাদের যাবতীয় বিস্তারিত ঠিকানা নিয়ে আসো। আর মাহফুজ বলে, আমি আরেক জায়গায় একটা ঢিল ছুড়ে আসি। তাই বলে সে লাস্ট যে খুনটা হলো, ওর মুখের মধ্যে যে মেমোরিটা পাওয়া গিয়েছে, ওই মেমোরিটা নিয়ে একজন টেকনিশিয়ানের কাছে যায়। মাহফুজ ওই মেমোরি কার্ডটা নিয়ে ওই এলাকার মোবাইল সারার একটা দোকানে যায়। সেখানে একজন টেকনিশিয়ানের মাধ্যমে ওই মেমোরি থেকে কি কি এই পর্যন্ত ডিলিট করা হয়েছে সেই বিষয়গুলো রিট্রাইভ করা বা সেগুলো ফেরত আনার চেষ্টা করে। কিন্তু সেখানে শুধুমাত্র একজন মোবাইল দোকানদারের ছবি ছাড়া আর কিছুই পায় না। সেই দোকানদারের কাছে গিয়েও জানতে পারে যে, স্যার, আমার দোকান থেকে যত মেমোরি কার্ডই সেল হয় সবার মেমোরি কার্ডে আমার একটা ছবি থাকতে পারে, কারণ সবাই মেমোরি কিনে ওইটা ঠিক আছে কিনা চেক করার জন্য মোবাইলের মধ্যে ভরে আমার ছবিটাই তোলে। এজন্য আমার ছবি অনেক জায়গায় থাকতেই পারে, কিন্তু স্যার কে কিনছে না কিনছে আমার এখানে সিসিটিভিও নাই, কোনো রেকর্ডও নাই, খাতা কলমেও লেখা নাই, আর কতজনই তো কত মেমোরি কার্ড কিনে, এগুলোর তো কোনো নথি স্যার আমার কাছে নাই। সো এটাও ইন ভেইন। আর সে খোঁজ নিয়ে এসে মাহফুজকে জানায় যে বাংলাদেশে যা করে ভিএফএক্স দিয়ে কাজ চালিয়ে দেয়। প্রস্থেটিক মেকআপ শুধুমাত্র বাংলাদেশের জোসেফ নামে একজন বাইরের দেশে থাকে, সে সাপ্লাই দিত, কিন্তু গত 2 বছর ধরে বাংলাদেশের কারোর সাথে তার কোনো যোগাযোগ নাই। আর এদিকে রঞ্জু তথ্য নিয়ে আসে যে ওই যে মেয়েটা খুন হয়েছিল কালীগঞ্জে, তার 10 বছরের ছেলে তাকে খুন করার 3 দিন আগে তার স্বামী সুইসাইড করেছিল। 3 দিন পর যখন ছেলে মাকে খুন করে, এরপর থেকে ছেলে পলাতক। 10 বছর বয়সের তার একটা ছবি পাওয়া গিয়েছে। বাজারে তাদের একটা সেলুনের দোকান ছিল, এর বেশি আর কোনো তথ্য পাওয়া যায়নি। কাজ করতে করতে মাহফুজ টেবিলেই ঘুমাচ্ছিল, এমন সময় হঠাৎ তার ফোন আসে আর তাকে জানানো হয় আরো একজন খুন হয়েছে। মাহফুজ দৌড়ে ঘটনা স্পটে যেতেই রঞ্জু তাকে বলে, স্যার, আরশিকে দেখা যায় এই লাশটা নিয়ে সে রাতের বেলায় লুকাতে যাচ্ছিল ময়লার গাড়িতে করে, পুলিশ চেকআপের সময় তাকে ধরে ফেলে। হোয়াট? আরশি লাশ নিয়ে লুকাতে যাচ্ছিল কেন? তাহলে কি আরশি খুনি? মাহফুজ তো কনফিউজড হয়ে যায় যে তার মানে আমি কি এতদিন খুনি আমার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আরশির কাছে যেতেই সে কোনো কথা বলে না, সে শুধু আর চোখে মাহফুজের দিকে তাকিয়ে থাকে। পুলিশ গাড়িতে করে তাকে নিয়ে বন্দি করে। আরশিকে যখন নিয়ে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবার মাহফুজের ফোনে একটা কল আসে, এবং ওই যে একটু আগে যার মুখের মধ্যে মেমোরি পেয়েছে যে মেয়েটা মারা গেল, ওই মেমোরিতে যে শীষ, মাহফুজকে ফোন দিয়ে সেই শীষ বাজায় কেউ একজন। হোয়াট দ্য হ্যাক ইজ গোয়িং অন? তার মানে আরশি খুন করেনি, খুনি মাহফুজকে ফোন দিয়ে শীষ বাজাচ্ছে। এর পেছনে অন্য কোন একটা ষড়যন্ত্র আছে। ইনভেস্টিগেশনে বের হয়ে মাহফুজ আর রঞ্জু বিরিয়ানি খাচ্ছিল, এমন সময় হঠাৎ মাহফুজের ফোনে কল আসে আর ওই শীষটা বাজতে থাকে। খুনি বলে, রেকর্ড করে লাভ নেই স্যার, আপনি এমনিও আমাকে ধরতে পারবেন না, অমনিও ধরতে পারবেন না। মাহফুজ বলে, তুই খুন করে কি মজা পাস? সুন্দরী মেয়েদেরকে কেন খুন করিস? আমি তো ভাবছিলাম খুনি একটা মেয়ে, পুরুষ মানুষ ভেবে ভালো লাগছে, খুব মজা হবে খেলাটা, কেন খুন করিস? সুন্দরের কি বুঝিস? খুনি তখন অপর প্রান্ত থেকে বলে, স্যার, দুনিয়ার মানুষ কত কিছু খুন করে, প্রকৃতি খুন করে, ইট পাথরের বিল্ডিং করে, স্বপ্নকে খুন করে, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে খুন করে, টেরোরিস্ট সাধারণ মানুষ মারে, এক দেশ আরেক দেশের মানুষকে নির্বিচারে যুদ্ধের নামে মারে। এতগুলো খুনি বাদ দিয়ে আমি কোথায় একজন সাধারণ সুন্দরী মেয়ে হত্যাকারী খুনি?
আমার পিছনে পড়ে আছেন। অভিনেতা অভিনয় করে মজা পায়, আমি খুন করে মজা পাই। সে মাহফুজকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাকে ধরার জন্য। মাহফুজ বলে, তাহলে গতকাল ওই মেয়েটাকে মারলি কেন? এই মেয়েটা তো দেখতে খুব একটা সুন্দর ছিল না। খুনি তখন বললে, এই জন্যই তো আপনাকে ফোন করলাম স্যার, গেছিলাম তো আরশিকে মারতে, কিন্তু আরশি তার ঘরে কোত্থেকে একটা উদ্ভট ঝামেলা এনে রেখে গেছে, তাই আরশিকে মারতে না পেরে তাকে মেরেছি, আর আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, রাগ ঝেড়েছি। আরশিকে নিয়ে তো আপনি পিরিত করে বেড়াচ্ছেন, তাকে আর মারবো কেমনে? এই জন্যই আপনাকে ফোন করলাম। মাহফুজ তো পিরিত করার এই কথা শুনে খুব গালাগাল করে আর বলে, তুই যে প্রান্তেই থাকিস না কেন, তোকে আমি ধরে এনেই ছাড়বো। খুনি তখন বলে, ও বাবা খুব ভয় পাচ্ছি, আমি বাইন মাস না যে হাতে এক মুঠো ছাই নিয়ে এসে আমাকে ধরে ফেলবেন। আপনার জন্য একটা অফার ছিল, কিন্তু আপনি আমাকে যেহেতু চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে পারলে ধরেন। এই বলে সে ফোনটা রেখে দেয়। এরপর আরশিকে জিজ্ঞাসাবাদ যখন করা হয়, ওসি বলে, আচ্ছা ঠিক আছে সব বুঝলাম, তুমি নির্দোষ, কিন্তু তুমি লাশ কেন গুম করতে গেছিলে? আমাদেরকে জানালেই পারতে। আরশি তখন বলে, স্যার ওই দিন রাতের বেলায় মাহফুজ স্যারের সাথে মিটিং শেষ করে আমি যখন বাসার জন্য বের হচ্ছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। ইদানিং আমার একা থাকতে ভয় হচ্ছিল, তাই আমার বান্ধবীকে আসতে বলেছিলাম। ও আমার আগেই বাসায় চলে এসেছিল, তাই ওকে বলেছিলাম তুই ঘরে বস, রেস্ট কর, আমি আসছি। আর বাসায় গিয়েই দেখিও খুন হয়ে পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাই লাশ একটা চাউলের বস্তার মধ্যে ভরে ভেবেছিলাম বস্তি বা আড়ালে কোথাও ফেলে দিব। আর ঠিক তখন রাস্তায় টহল পুলিশ আমাকে দেখে ধরে ফেলে। ঘটনা শুনে ওসি সাহেব আরশিকে ছেড়ে দিতে চায়, কিন্তু মাহফুজ বলে, না স্যার, আরশিকে এখন ছাড়া যাবে না। এই ধরনের সাইকো কিলাররা তাদের ব্যর্থতাকে হজম করতে পারে না। ওর টার্গেট আরশিকে মারা। ও প্রত্যেকটা খুন করেছে নিজের স্টাইলে, শুধু আরশির বেলায় ও ব্যর্থ হয়েছে। এখন যদি আমরা আরশিকে খুনি সাজিয়ে প্রেস কনফারেন্সে ওকে দোষী সাব্যস্ত করে এই কেস এখানে ক্লোজ করে দেই, এই বিষয়টা ও কোনোভাবে মেনে নিতে পারবে না। আর তাই উত্তেজিত হয়ে এই কিলার কোনো না কোনো একটা ভুল তো অবশ্যই করবে, তখনই ঠিক আমরা ওকে ধরে ফেলবো। এটা শুনে আরশি রাজি হয় না, কারণ সমগ্র দেশের কাছে সে একজন সাইকো কিলার হিসেবে বা খুনি হিসেবে প্রচারিত হবে, এটা কেউ কি মেনে নিতে চায়? সে বলে, সরি, আপনাদের দাবার গুটি আমি হতে পারবো না। কিন্তু মাহফুজ তাকে ধরে ফেলে বলে, সরি, তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। মানে সে যে খুনি না, এই ঘটনা তো শুধুমাত্র পুলিশের মধ্যে কয়েকজন জানতো, তো বিষয়টাকে আর ডিসক্লোজ করে না বাইরে। আরশিকে হাজতে রাখা হয়, আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব। চতুর্থ পর্বের শুরুতে দেখা যায় থানার চারপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আরশিকে জেলে রেখে তারা ওই সিসি ক্যামেরা দিয়ে পরখ করার চেষ্টা করছিল যে খুনি কোনোভাবে এই থানার মধ্যে ঢোকে কিনা বা কেউ আসে কিনা। একে একে 7 দিন পার হয়ে যায়, কেউ আসে না। ঠিক তখন খুনি আবারও মাহফুজকে ফোন দেয়। তারপর বলে, স্যার এত কষ্ট করে, এত প্ল্যান করে, এত কিছু করে একটা খুন করি, এতগুলো খুন করলাম, আর কোনো কিছু না করে আরশি মেয়েটাকে সম্পূর্ণ ক্রেডিটটা দিয়ে দিলেন। একজন কাজ করবে কষ্ট করে, আর একজন ক্রেডিট নেবে কোনো কিছু না করে, এইটা তো ভালো হলো না স্যার। মাহফুজ বলে, একবার তোর সামনে আসি, তোকেও আমি খেয়ে দেবো। খুনি তখন বলে, স্যার আমার দেখার আপনার খুব শখ না? আচ্ছা ঠিক আছে যান, আপনার জন্য একটা অন টাইম অফার আছে, আপনারা দেই। আমার দরকার আরশিকে, আপনার দরকার আমাকে। তো আসেন না আমরা 80 দশকের সিনেমার মতো একটু খেলি। আপনি আরশিকে নিয়ে আসেন, আরশিকে আমার কাছে দিবেন, আর আমি আপনাকে আমার মুখ দেখাবো। তবে 80 দশকের সিনেমার মতো আপনি কিন্তু সাথে অনেক পুলিশ নিয়ে আইসেন না। কোথায় আসবেন, কখন আসবেন, সব আমি আলাদা আলাদা নম্বর থেকে আপনাকে SMS করে জানিয়ে দেবো। রাজি থাকলে এক চাপুন। মাহফুজ বলে, এক চাপলাম। মানে খুনি যে আরশিকে খুন করবে, এইটা করার আগ পর্যন্ত তার ভালো লাগছিল না। তাছাড়া সে যে কষ্ট করে খুন করছে, তার একটা ফেমাসিটি আছে, এটা সে এনজয় করছিল। এই জন্যই বলা হচ্ছে সে একজন সাইকো কিলার। এটা কোনো স্বাভাবিক চিন্তা ভাবনা না। তো মাহফুজ কথা মতো থানায় চলে আসে যে আরশিকে নিয়ে তার সাথে দেখা করতে যাবে। কিন্তু থানায় আসলেই রঞ্জু জানায়, স্যার আরশি ম্যাডামকে তার বড় ভাই নিয়ে চলে গেছে। তিনি তার বড় ভাইকে সব ঘটনা জানিয়ে দিয়েছেন, আর যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে সে সংবাদ সম্মেলনের ভয় দেখাচ্ছিল, এজন্য পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাহফুজের তো মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না। খুনিকে ধরার একটা মাত্র সুযোগ ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। মাহফুজ সিদ্ধান্ত নেয় সে আরশিকে ছাড়াই একা একা যাবে, কারণ কিলার তো আর জানে না যে আরশি চলে গেছে বা আরশিকে সে নিয়ে যেতে পারছে না। তো সে তার হাতের মধ্যে ইনজেকশন পুশ করার মাধ্যমে একটা GPS ট্র্যাকার নিয়ে যায়, যেন পুলিশ জানতে পারে যে মাহফুজ কোথায় যাচ্ছে, বা তার লাশ যদি গুম করে দেওয়া হয় তাহলে কোথায় আছে। রজত কোনোভাবেই তাকে একা ছাড়তে যাচ্ছিল না, কিন্তু মাহফুজ অনেক অনুরোধ করে আর বলে যে, শোনেন, কিলার অনেক স্মার্ট, অনেক চালাক, আমার থেকে 20 মিনিট দূরত্ব মেনটেন করে চলবেন, কোনো চালাকি করবেন না। কিছুক্ষণ পর পর মাহফুজের ফোনে একটা করে SMS আসে, ডিরেকশন দেয়, আর সেটা ফলো করে মাহফুজ এগোতে থাকে। আর তার লোকেশন আপডেট ফলো করতে করতে রঞ্জুও যাচ্ছিল পেছনে। মাহফুজকে একটা ভাঙা পরিত্যক্ত বাড়ির ওইখানে আসতে বলে। সে সেখানে দাঁড়িয়ে কাউকে প্রথমে খুঁজেই পাচ্ছিল না। পিস্তল নিয়ে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, অমনি হঠাৎ করে আরশির সাথে দেখা। মাহফুজ তো অবাক, আরে আরশি তুমি এখানে কিভাবে জানলে আমি আসবো? তুমি এখানে কি করছো? আর আসবাই যদি তাহলে তোমার ভাইয়ের সাথে চলে যায় নাটক করছো কেন? আরশি বলে, আপনার পেছনে কি একজন আছে মনে হচ্ছে। মাহফুজ তার পিস্তল নিয়ে সেদিকে এগোতে থাকে, আর পেছন থেকে দেখা যায় আরশি মাহফুজের পেটের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দিয়েছে। ঠিক চাকু না, চুল কাটা কাচির অর্ধেক অংশ। তারপর দেখা যায় এ আসলে আরশি না, সেই খুনি।
তার মানে এ আসলে আরশির চেহারা দিয়ে প্রস্থেটিক মেকআপ তৈরি করেছে, তারপর আরশি সেজে মাহফুজের সঙ্গে দেখা করতে এসেছে। মাহফুজকে বলে, স্যার আমি ঠিকই এসেছি, কিন্তু আপনি আরশিকে না এনে কথার বরখেলাফ করেছেন, আমার সাথে বেইমানি করেছেন, তার শাস্তি আপনি এখন পাবেন। তারপর সে মাহফুজকে আক্রমণ করে, মাহফুজকে মারার চেষ্টা করে। মাহফুজও তাকে পাল্টা আক্রমণ করে, কিন্তু মারতে গিয়ে হঠাৎ তার আরশির চেহারা দেখে মনে হয় কি সত্যি আরশি না খুনি, কনফিউজড হয়ে যায়। আর এই কনফিউশনটাকেই খুনির সুযোগ হিসেবে ব্যবহার করে মাহফুজের যেখানে আঘাত করেছে সেখানে আরো বেশি আঘাত করে ওখানে তাকে রেখেই সে পালিয়ে যায়। মাহফুজ অজ্ঞান হয়ে পড়ে থাকে। তারপর পুলিশ সদস্য এসে তাকে সেখান থেকে কোন রকম হাসপাতালে ভর্তি করে বাঁচায়। ওসি সাহেব তাকে ফোন করে বলে, তোমাকে শুরুতে এত বড় একটা কেসের দায়িত্ব দেওয়া আমার উচিত হয়নি, তুমি রেস্টে থাকো। হাসপাতাল থেকে ফিরে দেখা যায় মাহফুজ যখন তার সাথে দেখা করতে গিয়েছিল সে একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে গিয়েছিল। অনেক দূরে ভাঙা বাড়ির একটা জায়গায় ওই ক্যামেরাটা সে সেট করে রেখেছিল আগে থেকেই। তো ওইখানে ফিরে গিয়ে সে ওই মেমোরি কার্ডটা নিয়ে আসে এবং ওই ভিডিও দেখে বোঝার চেষ্টা করে যে কোনোভাবে ধরা যায় কিনা। এর মধ্যে তাকে আবার বিদেশ থেকে একজন কল দেয়। ওই যে মনে আছে আর সে একজনের তথ্য নিয়েছিল যে বিদেশে থাকে, বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ সাপ্লাই দেয়। সে মাহফুজকে জানায়, আমার এক বোনের প্রয়োজনে বোন মেরু দান করেছিল একটা ছেলে, বাংলাদেশি খ্রিস্টান। তাকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হতো যেহেতু এত বড় একটা উপকার করেছে। তো সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের ছবি পাঠিয়ে, বিভিন্ন নায়িকাদের ছবি পাঠিয়ে আমাকে ওই প্রস্থেটিক মেকআপ তৈরি করে দিতে বলতো। সে সেগুলো কি করতো তা নিয়ে কখনো কথা হয়নি, কিন্তু আমার কাছ থেকে সে এরকম প্রায় 6টা মুখোশ বানিয়ে নিয়েছে। আশ্চর্যভাবে সেদিন টেলিভিশনে দেখলাম আমি যে 6টা মুখোশ বানিয়েছি সেই 6 জন মেয়েই মারা গিয়েছে। প্রথমে সে তার মায়ের ছবি আমাকে দিয়ে বলেছিল সে তার মাকে খুব মিস করছে, তার মায়ের একটা মুখোশ বানিয়ে দিতে। আমি সহানুভূতি থেকে তাকে বানিয়ে দিয়েছি। এরপর আমাকে বলল সে নাকি বাংলা সিনেমাতে কাজ পেয়েছে। এই বলে বাকিগুলো আমার কাছ থেকে করিয়ে নিয়েছে আর আমি করে দিছি। মাহফুজ তাকে বলে, ও দেখতে কেমন আপনি একটু বর্ণনা দিতে পারবেন? তাহলে আমি স্কেচ আর্টিস্ট দিয়ে ওর একটা চেহারা দাঁড় করাই। অ্যাকশন ক্যামেরার ভিডিও পাওয়া যায়, ওদিকে স্কেচ আর্টিস্ট দিয়ে তার ছবিও বানানো হচ্ছিল। এখানেই শেষ হয় পঞ্চম পর্ব। পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় মাহফুজ থিয়েটারের সামনে গিয়ে বান্টিকে ডেকেছে। বান্টি বলে, স্যার কে হতে পারে এই খুনি? আপনি কি একটুও চেহারা দেখেননি? সংবাদে আপনার অসুস্থতা দেখে খারাপ লাগলো। আমার গল্প চুরি করে এত সুন্দর স্টাইলে খুন করতেছে, আমার তো ওকে দেখার খুব ইচ্ছা। কে হতে পারে স্যার, আপনার কি মনে হয়? মাহফুজ তাকে বলে, খুনি আসলে যে কেউ হতে পারে, দেখে কাউকেই চেনা যায় না। আমি হতে পারি, তুমি হতে পারো, অথবা কোনো একজন চানাচোরওয়ালা হতে পারে যার নাম বেঞ্জামিন ডি কস্তা। মনে আছে চানাচোরওয়ালার কথা? ক্যান ইউ ইমাজিন? এই মুহূর্তে আসার আগ পর্যন্ত কেউ কল্পনাই করতে পারেনি যে ওই চানাচোরওয়ালা খুনি। দেখা যায় থিয়েটারের সামনে যে চানাচুর বিক্রি করত এ হচ্ছে সেই আসল খুনি বেঞ্জামিন। অ্যাকশন ক্যামেরার ফুটেজে দেখা যায় মাহফুজকে খুন করে চলে যাওয়ার সময় সে তার প্রস্থেটিক মেকআপ খুলেছিল, আর স্কেচ আর্টিস্টও যে ছবি এঁকেছে এবং ওই চানাচুরওয়ালা সবার ছবি মিলে যায়। এইবার ঘটনা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া হয়। এই চানাচুরওয়ালা কেন খুনি হলো বা সে কেন খুন করে? আসল ঘটনায় আসি। বেঞ্জামিন ডি কস্তা ছোটবেলা থেকেই চোখে সে কোনো রং দেখতে পেত না। চারপাশের সবাই যখন সৌন্দর্য নিয়ে বিভিন্ন রং নিয়ে কথা বলতো, তাকে টিজ করতো, এইগুলো তার একদমই সহ্য হতো না। কারণ তার এমন একটা জটিল রোগ, শুধুমাত্র সাদা কালো রং ছাড়া আর কোনো কিছুই সে দেখতে পায় না। এই রঙিন পৃথিবী, সুন্দর রং, কোনো কিছুই সে কখনো বোধই করতে পারেনি। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানানো হয় সে একেবারে লাস্ট স্টেজে আছে, ওর চোখে আর রং দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ডাক্তার জানায় ওর সাথে খুব সাধারণ আচরণ করতে হবে, এটা নিয়ে কখনো টিজ করা যাবে না। রঙও চেনে না, রঙের প্রতি ওর কোনো আগ্রহ নেই, কিন্তু কোনোভাবে ও যদি রঙের প্রতি কিউরিয়াস হয়ে যায়, ওর যদি রঙের প্রতি আগ্রহ তৈরি হয়, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। ও যাই করুক না কেন ওটাকে স্বাভাবিকভাবে রাখতে হবে। কিন্তু মা বাবা যতই চেষ্টা করুক, সমগ্র পৃথিবী কি আর মা বাবার মতো করে বুঝবে কাউকে? বেঞ্জামিন তো দেখতে পেত না। স্কুলে যাওয়ার সময় দেখা গেল সে কেটস পরে গেছে 2টা 2 কালারের, একটা লাল একটা সবুজ। সবাই রঙিন খাবার দাবার খাচ্ছে, সে চুপ করে বসে সব খালি দেখতো। কিন্তু এখানেই শেষ না, তার ক্লাসমেট, স্কুলের অন্য বাচ্চারা তার এই উল্টাপাল্টা জুতা পরা নিয়ে তার সাথে হাসাহাসি করতো। তার এগুলো খুব খারাপ লাগতো। ধীরে ধীরে সে খুব একা হতে থাকে, চারপাশের সবকিছুর প্রতি তার বিতৃষ্ণা হতে থাকে, সবার উপর রাগ হতে থাকে। স্কুল থেকে তাই অসময়ে একদিন ফিরে এসেছিল তার বাবার সেলুনে। তার বাবা বলে, কি বাবা মন খারাপ? আরে মন খারাপ করিস না, চল আমরা আজকে আগেই বাসায় যাই। আর এই অসময়ে যে তারা বাসায় চলে আসবে এইটা বেঞ্জামিনের মা এক্সপেক্ট করে নাই। সে তখন পরক্রিয়ায় লিপ্ত ছিল, সে জানতো যে এই সময় তারা বাসায় আসবে না। সেদিন বেঞ্জামিনের বাবার সাথে তার মায়ের প্রচণ্ড ঝগড়া হয়। বাবা কিছুই বলছিল না, কিন্তু তার মা খুব বকাঝকা করে। তোমার মতো কুৎসিত একটা নাপিতের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো সুন্দরী বউ পাইছো। তোমার মতো কুৎসিত মানুষের সাথে থাকা যায় নাকি? থাকবো না আমি তোমার ঘরে। আমি কি সুন্দর তোমার সাথে আমার যায়? এই বলে সে বেঞ্জামিনকে যখন বলে যে চল আমার সাথে, আমরা চলে যাবো এখন, বেঞ্জামিন যেতে চায় না। তার মা বলে, তোর ভবিষ্যৎ নাপিতগিরি, থাক এখানে। সেদিন মা চলে যায়। পরদিন সকালে বেঞ্জামিন ঘুম থেকে উঠে তার বাবার রুমে গিয়ে দেখে তার বাবা যে কেচি দিয়ে চুল কাটতো
তারই একটা অংশ দিয়ে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। তার বাবা মারা যাওয়ার পর তার মা আবার বাসায় চলে আসে আর তাকে বলতে থাকে, বাবা তুই রাগ করিস না, তোর বাবা এরকম একটা কাজ করবে আমি বুঝতে পারিনি, বাবার মতো তো জেদ দেখাবি না, আমার এগুলো একদম পছন্দ না, তোর মামা আসবে কালকে সকালে, তোকে নিয়ে যাবে, মামার বাড়িতে ঘুরে আয়, ভালো লাগবে, ঠিক আছে? বেঞ্জামিন তখন ধীরে ধীরে তার মাথা উঠায় আর তার বাবা যে কাঁচির অংশ দিয়ে নিজেকে হত্যা করেছিল সেই কাঁচির আর একটা অংশ দিয়ে সে তার মাকে ওইখানে খুন করে। এইখান থেকেই তার খুনের খাতা খোলা শুরু। আর সুন্দরের প্রতি বিতৃষ্ণা, সুন্দরী মেয়েদেরকে হত্যা করার অন্যতম কারণই ছিল এইটা, যে সুন্দরী মেয়েরা অনেক বেশি দাম্ভিক হয়। মাকে খুন করে সেখানে বসে সে তার মায়ের রান্না করা নুডলসটা খায়, তারপর বাসা থেকে পালিয়ে যায়। সেদিন রাতে এক গির্জার মধ্যে সে শুয়েছিল। গির্জার এক ফাদার এসে তাকে দেখে ভেতরে নিয়ে যায় আর সেখানেই অনাথ বাচ্চাদের সঙ্গে সে লেখাপড়া করছিল, খাবার দাবার খাচ্ছিল, সেখানেই কিছুদিন আশ্রয় নিয়েছিল। একদিন ফাদার তাদেরকে পড়াচ্ছিল সৃষ্টির সব জীবই সুন্দর, এই প্রকৃতি কত সুন্দর, প্রকৃতির জীবগুলো কত সুন্দর, সবাইকে যে ভালোবাসা উচিত, এইসব বিষয়গুলো শেখাচ্ছিল। এই বিষয়টা বেঞ্জামিনের একদমই ভালো লাগে না, কারণ ওই যে সুন্দর শব্দটার প্রতি তো তার এক প্রকার বিতৃষ্ণা। তো এই ফাদারের আবার শ্বাসকষ্ট ছিল। সেদিন রাতে বেঞ্জামিন ওই তার শ্বাসকষ্টের যে ইনহেলার সেটা লুকিয়ে রাখে। ফাদার দম নিতে না পেরে শ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছিল আর ঠিক তার জানালার নিচে বসে বেঞ্জামিন ইনহেলারটা নিয়ে খেলা করছিল। দ্বিতীয় খুন। তারপর ওই গির্জাতেই কাটে তার বাকি 15 বছর। একদিন বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় সে তার ভাগ্য ঠিক করবে লটারির মাধ্যমে। প্রফেশন লিখে একটা বোতলের মধ্যে অনেকগুলো পেশার নাম আর একটা বোতলের মধ্যে অনেকগুলো শহরের নাম সে ঠিক করে। লটারিতে বাঁধে সে ঢাকা শহরে গিয়ে চানাচুর বিক্রি করবে। তাই গির্জা থেকে বের হয়ে সে এই প্রফেশনটাই বেছে নেয়। প্রথম যেদিন ঢাকায় গিয়ে একটা চায়ের দোকানে চা খাচ্ছিল, সেখানে ওই দেহ ব্যবসায়ী চামেলির এক কাস্টমার চামেলি সম্পর্কে বলতেছিল যে, মামা এটা এত সুন্দর, এই মাইয়া যে কেমনে এখানে এসে পড়লো, একদিন পুরো শহরেরও রানী হবে। এই সুন্দর শুনে ওর গেছে মেজাজ খারাপ হয়ে, কি এত সুন্দর, দাঁড়া সুন্দর শেষ করতেছি। ওই যে তার ঘরে লেখা ছিল কিল দ্য বিউটি। তো গল্পের প্রথম দৃশ্যে আমরা যে দেখলাম চামেলিকে খুন করেছে, এ হচ্ছে সেই খুনি এবং খুনের কারণ অলরেডি বলছি। একদিন ঢাকা শহরে ফুটপাতে বসে সে জুতা সেলাই করছিল। তখন রাস্তা দিয়ে মীনাক্ষী আর তানিশা যাচ্ছিল। তারা ছিল ওই সময়ের সেরা সুন্দরী ইউটিউবার। তাদেরকে দেখে দুইজন ভক্ত ছবি তোলে, সেলফি তোলে। এইখান থেকে মূলত মীনাক্ষী আর তানিশাকে টার্গেট করেছিল বেঞ্জামিন ডি কস্তা। তানিশা এবং মীনাক্ষী দুজনকেই খুন করতে প্রথমে তার ওই যে মায়ের প্রস্থেটিক মেকআপটা ওইটা ব্যবহার করেছিল। এই জন্য ওই সিসিটিভি ক্যামেরাতে যে মহিলাকে দেখা গিয়েছিল 15 বছর আগে মারা গিয়েছে, সে থিয়েটারের সামনে যখন চানাচুর বিক্রি করত, একদিন মিলু আর বান্টি কথা বলছিল এই পরিচালিকাকে নিয়ে। যারা মিলু বলেছিল, দেখ নায়িকাদের থেকে সুন্দর দেখতে এই পরিচালিকা, ব্যাস সুন্দর বলছে। বেঞ্জামিন বলে, মামা আমার তো পেপার শেষ, পেপারটা আমাদের দিবেন, তো চানাচুর বিক্রি করব। পেপার নিয়ে সে ওই পরিচালিকার যাবতীয় বিস্তারিত সংগ্রহ করে। চানাচুর বিক্রি করে বাসায় ফেরার সময় একদিন একটা বিলবোর্ডে আবার লেখা দেখতে পায়, আমার সৌন্দর্যের রহস্য সফট সোপ। সেখানে মডেল হিসেবে দাঁড়িয়ে আছে নায়িকা সুস্মিতা। ওই যে সৌন্দর্য কথাটা এখানে দেখছে, এই জন্য সুস্মিতার উপরে আবার রাগ হয়ে যায়। সো সেদিন রাতে সুস্মিতাকে খুন করার কারণ ছিল এইটা, আর পরিচালিকাকে খুন করার কারণ ছিল ওইটা। তারা দুইজনই নাকি সুন্দর সমাজের চোখে। তো এই দুইজনকে খুন করবে টার্গেট করার পর যে ওই যে প্রস্থেটিক মেকআপ তৈরি করতো জোসেফ, তাকে বারবার নক করতে থাকে, বারবার মেইল করতে থাকে, কিন্তু দীর্ঘ 9 মাস পর তাকে জোসেফ 2টা মাস্ক বানিয়ে দেয়। আর এই জন্যই মূলত মীনাক্ষী তানিশা খুন হওয়ার ঠিক 1 বছর পর বা এতদিন পার হয়ে যাওয়ার পর বাকি 2টা খুন হয়েছে। সে আসলে এতদিন অপেক্ষা করছিল ওই মেকআপ আর্টিস্টের মেকআপ 2টা পাঠানোর জন্য। বিষয়গুলো বুঝতে পারছেন তো? তো সুস্মিতাকে যখন সে হত্যা করে, সুস্মিতা তাকে দেখে ভয় পায়নি। কেন ভয় পেল না? বরং সে বলে, সায়রা তুই কখন আসলি? এই প্রশ্ন বারবার বেঞ্জামিনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো থিয়েটারের সামনে চানাচুর বিক্রি করতেছিল। এমন একদিন ওই যে মিলুকে যখন পুলিশ ছেড়ে দিল, সে এসে থিয়েটারের সামনে বসেছিল। ওই যে বললো একটা নাম্বারে 4 বার কল দিয়েছে। তো ওইখানে মিলুকে তার একটা ফ্রেন্ড এসে বলে, দোস্ত সুস্মিতা খুন হয়েছে, তাতে কি? সুস্মিতার তো একটা যমজ বোন আছে, তুই ওকে ফোন কর, ওকে তোর কাজে নে, তাহলে তো হয়ে যাচ্ছে। মানুষ তো আর চিনবে না কে সুস্মিতা আর কে সুস্মিতার বোন সায়রা। এই কথাটা বেঞ্জামিন ওইখান থেকে শুনে ফেলে আর সে বুঝতে পারে, ও আচ্ছা, তাহলে সুস্মিতার আরো একটা যমজ বোন আছে, দেখতে একই রকম, তাহলে তো সেটাও সুন্দর, এটাকেও খুন করতে হবে। এই জন্য সে সুস্মিতার বোন সায়রাকে খুন করেছিল। বস্তির পাশে মুখের মধ্যে মেমোরি কার্ড দিয়ে যে লাশটা ফেলে দিয়েছিল, তাকে খুন করার কারণ হচ্ছে একদিন যখন বেঞ্জামিন বাসে করে যাচ্ছিল, একটা ছেলে তার গায়ের উপর পড়েছিল বাস ব্রেক করাতে। মেয়েটা উঠে বলে, সুন্দরী মেয়ে দেখলে গায়ের উপর পড়তে ইচ্ছে করে, তাই না? মানে নিজেকে যে সুন্দরী দাবি করছে, এই কথাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তাই বাস থেকে নেমে ওই মেয়েটাকে খুন করে বস্তির মধ্যে ফেলে রেখে গিয়েছিল, তার বাসায় আর যায়নি। বেঞ্জামিন তো মাঝে মাঝে থানার মধ্যেও চানাচুর বিক্রি করতো। তো একদিন যখন চানাচুর বিক্রি করছিল, 2 জন পুলিশ নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। তখন বলছিল যে, দেখছোস স্যার আরশি ম্যাডামকে নিয়ে সবসময় ঘুরে বেড়ায়, যে সুন্দর মেয়েটা, ঘুরবে না করবে কি? ঠিকই আছে, এই যে আরশি সুন্দর,
ঠিক আছে, কিল দ্য বিউটি। এই জন্য সে মূলত আরশির পেছনে পড়েছিল। আরশির বাসায় গিয়ে আরশিকে পাওয়ার পরিবর্তে আরশির বান্ধবীকে পায়। এই জন্য সে ভীষণ রেগে গিয়েছিল আর তাই আরশির বান্ধবীকে বীভৎসভাবে হত্যা করেছে। তো বেঞ্জামিনকে থানায় ধরে আনার পর এই সকল গল্প সে মাহফুজ, আরশি এবং অন্য সবাইকে বলছিল। এইখানে সে দারুণ কিছু কথা বলে। একটা বাঘ যখন ক্ষুধার্ত হয়ে জঙ্গল থেকে বের হয়ে আসে তখন মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলে। দোষ কি ছিল? সে তার ক্ষুধা মেটানোর জন্য জাস্ট জঙ্গল থেকে বের হয়ে এসেছিল। আবার এই মানুষই বাঘ মারার পর বাড়ি এসে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো হত্যা করে মাংস খায়। সেই মাংসের আবার ভাগ আছে, সিনার মাংস, রানের মাংস। এই যে সবকিছুতে এত ভাগ, এত বিভেদ সৃষ্টি করেন আপনারা, এই অধিকার আপনাদের কে দিছে স্যার? একদল মানুষ নিজেদেরকে সুন্দরী দাবি করে একেবারে অহংকারে মোটে মাটিতে পা পড়ে না, আর একদল মানুষ নিজেরা অসুন্দর ভেবে সারাটা জীবন তারা এরকম ভাবে কাটায়। এই অধিকার আপনাদেরকে কে দিছে? এই বৈষম্য আপনারা কেন তৈরি করেন? কই, আমি তো কোনো পার্থক্য দেখি না, আমি তো অন্ধ। আপনারা যারা দেখতে পান, আপনারা কেন এই বিভেদ তৈরি করেন? এই অধিকার আপনাদেরকে কে দিছে? কথা আসলে সত্য হলেও সে যেভাবে জাস্টিস এস্টাবলিশ করতেছে এটা তো ঠিক না। সুন্দরী হয়েছে তাই বলে তো আর খুন করে ফেলা উচিত না। আর সব সুন্দরীরাই তো অহংকারী না। খুনি বেঞ্জামিনের মানসিক অবস্থা বা তার কথাগুলো বিবেচনা করে মাহফুজের খুব খারাপ লাগছিল, কিন্তু খুনি তো খুনি, তার কিছু করার ছিল না। তো তাকে থানায় বন্দি করে রেখে মাহফুজ বাসায় রিল্যাক্স করছিল। এই সময় হঠাৎ তার ফোন আসে। সে দৌড়ে থানায় এসে দেখে বেঞ্জামিন ছোট্ট একটা ফোল্ডেবল কেচি দিয়ে নিজেকে নিজে শেষ করে দিয়েছে, বা কেউ তাকে খুন করে রেখে গেছে। ওসি তো তাকে ফোন দিয়ে ঝাড়তে থাকে আর সে বলে, স্যার আমি এখানে রাখার সময় চেক করে রেখেছি, ওর কাছে কোনো ধরনের ধাতব কোনো কিছুই ছিল না, এটা নিশ্চয়ই বাইরে থেকে কেউ না কেউ দিচ্ছে বা এমন কিছু একটা হবে স্যার। যাই হোক, পরদিন যখন সে অফিস করছিল রজত এসে তার সঙ্গে কথা বলে। সে সময় সারা গায়ে চাদর জড়ানো একজন লোক এসে মাহফুজকে এক কাপ চা দিয়ে যায়। কে এসেছিল মাহফুজ রজত কেউই খেয়াল করে না। সে চলে যাওয়ার পর মাহফুজ যখন ওই চাটা হাতে নেয়, চায়ের কাপ ওঠাতেই দেখে কাপের নিচে একটা ব্লেড। দ্রুত সে উঠে দাঁড়িয়ে চারপাশে খুঁজে দেখে সে যে কেচিটা রেখেছিল সেই কেচিটা ওখানে আর নাই। মানে এভিডেন্সটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, বা ওই চা যে দিয়ে গেছে সে হয়তো নিয়ে চলে গেছে। দেখা যায় চাদর পরা সেই লোকটা খ্রিস্টানদেরকে যেভাবে সমাহিত করা হয় এরকম ছোট্ট একটা বক্সে সেই কেচিটাকে সমাধি করে তারপর কেচির পাশে বসে কান্না করছে, আর কাঁদতে কাঁদতে শেষে হেসে দেয়। সে আর কেউই নয়, ফজলুর রহমান বাবু। ঘটনা আসলে কি হলো, এই লোকটা কে, কেনই বা খুন করলো, বা সে আদৌ খুন করেছে না কি করেছে না করেছে সেটা আর বলা হয় না। হাসতে হাসতে সে একটা ব্লেড দিয়ে স্ক্রিনে পোজ দেয় আর লেখা ওঠে সি ইউ লেটার। তার মানে এই গল্প এখানেই শেষ নয়, হয়তো দ্বিতীয় পর্ব পরবর্তীতে আসবে। যদি আসে পিকপ্যাক থেকে অবশ্যই সেটাকে এক্সপ্লেন করব। তো দর্শক, সব মিলিয়ে আজকের গল্প আপনার কাছে কেমন লাগলো? কে হতে পারে এই বাবু? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক চাইলে দিতে পারেন, ভালো না লাগলে ডিসলাইক। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।